শুরুতে জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলছেন কমলা হ্যারিস। জানিয়ে দেব, যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে, কিন্তু পুতিন জেলেনস্কি তাদের অবস্থানে অনড়। জানিয়ে দেব, 9 মার্কিন কোম্পানির উপর এবার চীনের নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব, জাপানের জলীয় সীমায় প্রথমবারের মতো চীনা রণতরীর অনুপ্রবেশ। এবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলল কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ শেষ হলেও ফিলিস্তিনি উপত্যকাটি ইসরায়েলের দখলে থাকা উচিত নয়। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টদের সাথে আলাপচারিতায় কমলা এই বক্তব্য দেন। সেখানে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির উপর জোর দেন এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। কমলা হ্যারিস আরও বলেন, ইসরায়েলে ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ হতে পারে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এমনভাবে যেন ইরানের মতো দেশগুলো প্রভাব বিস্তারের সুযোগ না পায়। তার মতে, এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সুষম ও নিরপেক্ষ সমঝোতার প্রয়োজন। গাজা যুদ্ধের বিষয়ে আফ্রিকান আমেরিকান এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমলা হ্যারিস বলেন, এই অঞ্চলে সবার জন্য একটি শান্তি চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজা যুদ্ধ প্রায় 1 বছর ধরে চলছে, যেখানে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, হামাসের হামলায় তাদের প্রায় 1200 মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও 250 জনকে গাজায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। গাজায় যুদ্ধ ছাড়াও ওয়াইহো অঙ্গরাজ্যে স্প্রিংফিল্ড নিয়ে কমলাকে প্রশ্ন করা হয়। সেখানে সম্প্রতি ডানপন্থীরা মিথ্যা দাবি ছড়িয়েছে যে হাইতি থেকে আসা অভিবাসীরা পোষা প্রাণী খেয়ে ফেলছে। এই প্রসঙ্গে কমলা বলেন, এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ক্ষতিকর এবং ঘৃণ্য। আমরা এমন বিভেদমূলক প্রচারণা কখনোই মেনে নিতে পারি না। 45 মিনিটের এই সাক্ষাৎকারের শুরুতে কমলা হ্যারিস অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আবাসন সংকট সমাধানে বেসরকারি বিনিয়োগকারীদের সাথে কাজ করবেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে স্বীকার করেন তিনি। এদিকে যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, কিন্তু পুতিন জেলেনস্কি অনড়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বান বাড়লেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের শর্তে অটল রয়েছেন। কেউই ছাড় দিতে রাজি নন। এরই মধ্যে ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়াকে চমকে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে কিয়েভ, যা পেলে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে। রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারই এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য। জেলেনস্কি চান রাশিয়ায় 2014 সালে দখল করা ক্রিমিয়া সহ সব অঞ্চল ফেরত। অপরদিকে পুতিনের দাবি, ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া, খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত। তিনি ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তিরও তীব্র বিরোধিতা করছেন। এছাড়া ইউক্রেনের সামরিক শক্তির উপর নিয়ন্ত্রণ আরোপের দাবি করেছেন পুতিন। যুদ্ধের দ্বিতীয় বছরে পা রাখলেও উভয় নেতা নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেয়নি। রাশিয়া দোনেস্কে অগ্রসর হচ্ছে, যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের সাম্প্রতিক কুরস্ক অভিযান মস্কোকে হতবাক করছে। রুশ বাহিনী পুরো বছর দোনেস্কের মতো এলাকা দখল করতে না পারলেও ইউক্রেনে মাত্র 1 মাসে কুরস্কের 500 বর্গমাইল এলাকা দখল করে নিয়েছে। ইউক্রেন এখন ATACMS এবং স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির অপেক্ষায় রয়েছে। তবে পুতিন স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, এই অনুমতি দেওয়ার মানে ওয়াশিংটন ও লন্ডন সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে, যার ফলাফল হবে ভয়াবহ। ইউক্রেনীয়দের দুর্দশার কথা মাথায় রাখে অনেকেই ভাবছেন, এই যুদ্ধের শান্তি আলো কতটা দেখতে সময় লাগবে। ইউক্রেনে প্রায় কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশটির সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন সেনা প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক $6,100 কোটি সহায়তায় পুনরায় শক্তি যোগাচ্ছে। তবে ইউক্রেনের বড় সমস্যা হলো কৌশলগত দিক থেকে যুদ্ধ পরিচালনার সক্ষমতার অভাব। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়।
এর মধ্যেও জেলেনস্কি দৃঢ় অবস্থান নিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভয়াবহতা এড়াতে ক্ষেপণাস্ত্রের অনুমতি দিচ্ছে না, কিন্তু এখন ইউক্রেনের পরাজয়ের শঙ্কার চেয়ে যুদ্ধ বাড়িয়ে দেওয়ার ভয় বেশি। এদিকে মার্কিন 9 কোম্পানির উপর চীনের নিষেধাজ্ঞা। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন সামরিক এবং সংশ্লিষ্ট 9টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে বেইজিং সর্বশেষ পদক্ষেপ এটি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একই অভিযোগে যুক্তরাষ্ট্রের 5টি অস্ত্র কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দেখে। তাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাও রয়েছেন, তবে দ্বীপটিকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন। এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। এমনকি চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণের সামরিক শক্তি খাটানোর হুমকিও দিয়ে আসছে বেইজিং। তাইওয়ানের সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী হোয়াইট হাউসকে চীন বারবার সতর্ক করে জানিয়েছেন দ্বীপের নেতৃত্বের সাথে আনুষ্ঠানিক লেনদেন থেকে বিরত থাকতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা ওই 9টি মার্কিন সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছেন। সেগুলো হলো সিনারা নেভেদা কর্পোরেশন, স্টিক রুডার এন্টারপ্রাইজেস এলএলসি, কিউবিক কর্পোরেশন, S3 অ্যারোস্পেস, টিক লিমিটেড ইন পার্টনারশিপ, টেক্সটর, প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ, এটিএসি, ওয়ান ফেডারেল এবং এক্সভরা। মন্ত্রণালয়টি বলছে, পাল্টা ব্যবস্থার মধ্যে রয়েছে চীনের থাকা এই কোম্পানিগুলোর স্থাবর অস্থাবর সহ সব সম্পদ জব্দ করা হবে এবং চীনের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের তাদের সঙ্গে লেনদেন ও সহযোগিতা করা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাপানের জলীয় সীমায় প্রথমবারের মতো চীনা রণতরীর অনুপ্রবেশ। জাপান সংলগ্ন জলীয় সীমায় প্রথমবারের মতো চীনা রণতরী শনাক্তের দাবি করছে জাপানি কর্তৃপক্ষ। বুধবার 18 সেপ্টেম্বর দেশটির দক্ষিণ ইয়ানাগুনি এবং ইরিওমোট দ্বীপপুঞ্জ এলাকায় রণতরীটি শনাক্ত করেছে দেশটি। জাপানের জলীয় সীমায় চীনা রণতরীর অস্থায়ী এবং এই অনুপ্রবেশের ঘটনায় প্রতিবেশী দেশগুলোর উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পাবলিক ব্রডকাস্টার NHK এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। তাইওয়ানের জলীয় সীমায় চীনা জাহাজের অনুপ্রবেশের নিয়মিত ঘটনা হলেও জাপান তা একেবারেই নতুন। এবারে প্রথম এমন খবর পাওয়া গেল। প্রতিবেদনে বলা হয়, রণতরীটি জাপানের দক্ষিণ ইয়োগুনি এবং ইরিওমোট দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে চলাচল করছিল। এই অঞ্চলটি জাপান উপকূল রেখা থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। জাতিসংঘের আইন অনুযায়ী এই আওতায় কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ শক্তি প্রয়োগ করতে পারে জাপান। এ বিষয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। জাপানি মিডিয়া অনুসারে গত মাসে চীনা বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘনের পর এটি চীনা নৌ সমীক্ষা জাহাজ দেশটির জলীয় সীমায় প্রবেশ করছিল। পরে চীনের কাছে এই নিয়ে প্রতিবাদ জানায় জাপানি কর্তৃপক্ষ। এর আগে জুলাইয়ের একটি জাপানি নৌবাহিনীর ডেস্ট্রয়ার তাইওয়ানের কাছে চীনের আঞ্চলিক জলীয় সীমায় প্রবেশ করছিল, যা একটি বিরল ঘটনা।